রিম্পা ছিল বাড়ির বড় বউ। সে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মেয়ে হওয়ায় পড়াশোনায় একেবারেই সে জানে না, কিন্তু সংসারের কাজকর্মে সে একেবারে পটু ছিল। রান্নাবান্না থেকে শুরু করে ঘর মোছা, জামা কাপড় কাচা সব কাজেই তার জুড়ি মেলা ভার। আর সেই জন্যই রিম্পার শাশুড়ি মা কমলা দেবী তার বড় বৌমাকে ভীষণ পছন্দ করে। এভাবেই সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যা শুরু হয় যখন রিম্পা ছোট দেওর অমল তার অফিসের একজন কর্মচারী মহিলা চুমকিকে বিয়ে করবে বলে ঠিক করে। আর অমলের এরকম সিদ্ধান্তে বাড়ির সকলেই খুবই খুশি হয়। বাহ অমল, তুই এতদিনে একটা কাজের কাজ করেছিস। তোর হবু বউ যদি সত্যি মাস গেলে 50,000 টাকা মাহিনা পাই, তাহলে তো দারুণ ব্যাপার হবে। আমাদের সংসারে আমরা যদি এরকম একজন চাকরিরতা বউ পাই, তাহলে তো আর কোনো কথাই হবে না। হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওর মাস গেলে 50,000 টাকা মাহিনা, আর এমনকি অনেক বড়লোক পরিবারের মেয়ে। ওর বাবাকে অনেক শিক্ষিত মানুষ করেছে, আর ও আমাকে খুব পছন্দ করে। তাই আমি ঠিক করেছি পরের মাসে আমি ওকে বিয়ে করে নেব। আর তাছাড়া কিছুদিনের মধ্যেই আমার আর ও দুজনেরই প্রমোশন হবে। অমলের এরকম কথা শুনে বাড়ির সকলেই খুবই খুশি হয়, কিন্তু তার বড় বৌদি মোটেই খুশি হতে পারে না। কারণ রিম্পার হবু ছোট যা একই শিক্ষিত, তার উপর ভালো চাকরি করে। তাই রিম্পা মনে মনে ভাবতে থাকে তার শিক্ষিত ছোট যা সংসারে এলে তার গুরুত্ব হয়তো কমে যাবে। তাই রিম্পা মনে মনে কিছুতেই খুশি হতে পারে না। কিন্তু দেখতে দেখতে 1 মাসের মধ্যেই অমলের সঙ্গে চুমকির ধুমধাম করে বিয়ে হয়। আর চুমকি দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি তার পেটে সুন্দর বিদ্যাও ছিল। এমনকি চুমকি ভীষণ পরিমাণে সংস্কারী, তার মধ্যে গুণের কোনো অভাব ছিল না। আর এত ভালো ছোট বৌমা পেয়ে কমলা দেবীর একেবারে মাটিতে পা পড়ে না। সে সবসময় এখন নিজের ছোট বৌমারই প্রশংসা করে থাকে। সত্যি ছোট বৌমা, তোমাকে অমল পছন্দ করে বিয়ে করেছি ঠিকই, কিন্তু তুমি একেবারে আমার মনের মতো। যেমন তুমি ভালো চাকরি করো, আর তার থেকেও ভালো করে তুমি সংসার গুছিয়ে রাখতে পারো। তোমাকে পেয়ে আমি সত্যিই খুশি। আজকে তোমার বিয়ের পরে রান্নাঘরে প্রথম রান্না করার অনুষ্ঠান, তাই তুমি আমাদের জন্য কি রান্না করবে বলে ঠিক করেছো? শাশুড়ি মায়ের এমন কথা শুনি রিম্পা সেখানে ফোড়ন কাটতে শুরু করে। আপনাকেও আবার কি রান্না করে খাওয়াবে মা? আগে জিজ্ঞাসা করুন তো, ভালো করে রান্না বান্না করতে পারি কিনা। আরো সংসারের কি কোনো নিয়ম জানে? নিশ্চয়ই মাছ মাংস রান্না করে আপনাকে খাওয়াবে, তাছাড়া আর কি বা খাওয়াবে? না বড় বৌদি, তুমি আমাকে একেবারেই ভুল ভাবছো। আমি মোটেই মাকে প্রথম দিন রান্না করে গিয়ে মাছ মাংস রান্না করে খাওয়াবো না। কারণ আমি ভালো করেই জানি যে বিয়ের পর প্রথম রান্নাঘরে এরকম আমিষ কোনো খাবার রান্না করতে নেই। তার সাথে আমাদের শাশুড়ি মা যে কোনোদিনও মাছ মাংস খায় না, আমি সেটাও জানি। তাই আজকে আমি সকলের জন্য সিমুইয়ের পায়েস রান্না করব। চুমকির মুখে এমন কথা শুনে তার বড় যা একেবারে চুপ করে যায়। আর চুমকি তখন রান্নাঘরে গিয়ে সকলের জন্য মিষ্টি মিষ্টি পায়েস রান্না করে নিয়ে আসে। আর তার হাতের রান্না এতই ভালো হয় যে সকলে সেই রান্না খেয়ে ভীষণ প্রশংসা করে। এই দেখে বড় বৌমা রিম্পা একেবারে হিংসায় মরে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন চুমকি তার বড় যাকে বলে, দিদি শোনো না, আমি অফিসে যাচ্ছি, আজকে আমার একটা পার্সেল আসবে। তুমি প্লিজ একটু পার্সেলটা রেখে নিও, কারণ আমি বাড়ির অ্যাড্রেসেই পার্সেলটা ডেলিভারি করতে বলেছি। হ্যাঁ, তুমি রাত দিন অফিস করে বেড়াবে আর আমি তোমার পার্সেল সামলাবো, তাই তো? আর এরকম করে কোনো কিছু আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে যাবে না। আমি সারাদিন সংসারের কাজকর্ম করব, নাকি তোমার জিনিসপত্র দেখবো? প্লিজ দিদি, তুমি এরকম করো না। যদি পার্সেলটা একবার ফিরে যায়, তাহলে আমি আর ফেরত পাবো না, কারণ অলরেডি আমার পেমেন্ট করা হয়ে গেছে। তাই শেষবারের মতো আমাকে একটু হেল্প করো প্লিজ। এই বলে চুমকি কাঁধে ব্যাগ ঝুলিয়ে অফিসে চাকরি করতে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই চুমকির পার্সেল বাড়িতে চলে আসে। তখন রিম্পা সেই পার্সেল ডেলিভারি বয়ের কাছ থেকে নিয়ে নেয়। কিন্তু একটা বড় বাক্স দেখে রিম্পার ভীষণ পরিমাণে লোভ হয়, কারণ সে যেহেতু মূর্খ, তাই সে ভালো করে ফোন ব্যবহার করতে পারে না, আর নাইবা সে অনলাইনে কিছু অর্ডার করতে পারে। সত্যি মেয়েদের হাতে যদি টাকা থাকে, তাহলে মেয়েরা কত কিছুই না করতে পারে। আর আমাকে দেখো, আমি হয়েছি একটা মূর্খ। না আমি রোজগার করতে পারি, আর না আমার ছোট চায়ের মতো এরকম ফোন থেকে কিছু অর্ডার করতে পারি, কারণ আমি তো ঠিক করে ফোন ব্যবহার করতেও জানি না। দেখি তো এই প্যাকেটটার মধ্যে কি আছে। এই বলে রিম্পা পার্সেলটা খুলে দেখে তার মধ্যে একটা খুবই ছোট ড্রেস রাখা আছে। আর এত ছোট ড্রেস দেখে রিম্পা ভীষণ অবাক হয়, কারণ এর আগে কোনোদিনও সে বাড়ির বউকে এরকম ছোট ড্রেস পরতে দেখেনি। আর সে ভাবতেই পারে না যে তার চাকরিরত ছোট যা এরকম মডার্ন ছোট ড্রেস পরার কথা ভাবতে পারে।
ছি ছি, চুমকি এরকম ছোট পোশাক পরে সারা বাড়িতে সকলের সামনে ঘুরে বেড়াবে? আর সেই জন্যই ও বোধহয় এরকম ছোট জামা কিনেছে। এমনিতেই ওকে আমার থেকে দেখতে বেশি সুন্দর, তারপরও শিক্ষিত। এখন যদি এরকম মডার্ন জামা পরিয়েও ঘুরে বেড়াই তাহলে সবাই ওর প্রশংসা করবে আর আমাকে কেউ পাত্তা দেবে না। এবার আমি কি করি? এমনই ভাবতে ভাবতে রিম্পা ঠিক করে সে ওই ছোট জামা নিজেই পরে বাড়িতে ঘুরবে, আর সে চুমকিকে সেই জামাটা কিছুতেই পরতে দেবে না। তাই চুমকি অফিস থেকে বাড়িতে ফিরে আসার আগেই রিম্পা কষ্ট করে নিজের গায়ের মধ্যে সেই ছোট জামাটা কোনো রকমে ঢুকিয়ে নেয়, আর সেই জামা পরে সারা বাড়িতে সে ঘুরতে শুরু করে। তাকে এরকম অসভ্যের মতো ছোট জামা পরে সারা বাড়িতে ঘুরতে দেখে তার স্বামী, দেওর এবং শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে অবাক হয়। ছি ছি বৌদি, তোমার তো দেখছি কোনো লজ্জা নেই। তুমি আমাদের বাড়ির বউ হয়ে আমার দাদার মান সম্মানের কথা একবারও খেয়াল রাখলে না, আর এরকম অসভ্যের মতো ছোট ছোট পোশাক পরে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছ। যাও এক্ষুনি পোশাক চেঞ্জ করে এসো। কেন? তোমার বউ যদি এরকম পোশাক পরে সারা বাড়িতে ঘুরে বেড়ায় তাহলে কোনো ব্যাপার নেই, আর আমি ঘুরে বেড়ালেই দোষ? আমি তোমাকে ভালো করে বলে দিচ্ছি, শোনো, তোমার বউ নিজেই এই পোশাকটা অনলাইনে অর্ডার করেছিল, আর আমি এই পোশাকটা তোমার বউয়ের পরার আগে নিজেই পরে নিয়েছি। এমন কথা বলতে না বলতে চুমকি অফিস থেকে ফিরে আসে, আর সে দেখে যে তার অনলাইনে অর্ডার করা জামা তার মূর্খ বড় যা পরে ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখে চুমকি ভীষণ পরিমাণে হাসাহাসি করতে শুরু করে। দেখেছো কেমন অসভ্য মেয়ে, কেমন অহংকারী! আমি এত সুন্দর ছোট জামা পরেছি বলে আমাকে দেখে হাসছে। এই, তুমি নিজে যদি এই জামাটা পরতে তাহলে কি তোমাকে দেখতে খুব ভালো লাগতো? তুমি চাকরি করো বলে, বাইরে ঘোরাফেরা করো বলে তুমি যেরকম ছোট ছোট ড্রেস কিনবে, আর তোমার পাল্লায় পড়ে তোমার বড় যা কি করছে দেখো একবার। ছোট জামা কাপড় পরে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, আমি তো ওর দিকে তাকাতেই পারছি না। আপনাদেরকে কে বললো মা যে আমি এই ছোট জামাটা পরবো বলেই কিনেছি? আমি তো দিদিকে সকালবেলা বলেছিলাম আমার একটা পার্সেল আসবে সেটা নিয়ে নিতে, কিন্তু বৌদি যে এই কাণ্ড ঘটাবে তা তো আমি জানতাম না। আসলে সামনেই আমার মাস্তুতো দাদার মেয়ের জন্মদিন, আর ওর বয়স মাত্র 5 বছর, তাই জন্য আমি এত ছোট জামাটা ওর জন্যই অর্ডার করেছিলাম, ওকে উপহার দেব বলে। কিন্তু বৌদি এতটাই বোকা যে এই জামাটা কষ্ট করে নিজে পরে নিয়েছে। আমি একজন বাড়ির বউ, আর আমি যতই চাকরি করি না কেন এরকম ছোট জামা পরার কথা আমি তো ভাবতেও পারি না, তাও আবার এরকম বাচ্চাদের জামা। চুমকিকে এভাবে হাসতে দেখে রিম্পা আরো বেশি রেগে যায়। আর এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, দিদি আজকে সকালে উঠে আমি সব রান্না বান্না করে দিয়েছি, কারণ আজকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আর রাত্রিবেলা আসতে আমার দেরি হবে, তাই তুমি রাতের রান্নাটা করে নিও, কেমন? আমি রাত্রিবেলা একদম রান্না করতে পারবো না, কারণ রাত্রিবেলা আমার পটি আছে, আমি পটিতে যাব, তাই রাত্রিবেলা তুমি রান্না করবে। রিম্পার মুখে এরকম কথা শুনি চুমকি ভীষণ জোরে হেসে ওঠে। আমি কিছুই বুঝতে পারছি না দিদি, তুমি কি বলছো? পটিতে যাবে বলে রান্না করতে পারবে না? এটা আবার কেমন কথা? ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা এসে দেখছি কি করা যায়। এখন আমি বেরিয়ে গেলাম, কারণ আমার ভীষণ ইম্পর্টেন্ট কাজ আছে, আমি এক মুহূর্ত নষ্ট করতে পারবো না। এই বলে চুমকি বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর এই সুযোগে তার বড় যা ছোট জায়ের ঘরে ঢুকে তার যত ফেস প্যাক, ক্রিম ইত্যাদি ছিল নিজের মুখে বেশি বেশি করে মেখে নেয়, আর উল্টো পাল্টা ভাবে নিজের রূপচর্চা করতে থাকে। এমনকি সে তার ছোট জায়ের আলমারি থেকে একটা সুন্দর মডার্ন শাড়ি বের করে, আর সেই শাড়ি পরে ভালো করে তৈরি হয়। সন্ধ্যা হতে না হতেই সে একেবারে তার ছোট জায়ের মতো সেজে গুজে তৈরি হয়। আর সন্ধ্যাবেলা যখন চুমকি বাড়ি ফিরে আসে তখন সে তার বড় জাকে এরকম অদ্ভুত ভাবে সাজতে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। কি ব্যাপার দিদি, তুমি এত সেজে গুজে কোথায় যাচ্ছ? আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার শাড়ি পরেছো, আর তুমি আমার মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেছো। তোমার কি হয়েছে বলো তো? তুমি সবসময় আমার সঙ্গে এরকম কম্পিটিশন করছো কেন? তুমি যেমন তাতেই কিন্তু তোমাকে দেখতে অনেক সুন্দর, তোমাকে আমার মতো হওয়ার কোনো প্রয়োজনই নেই। চুপ করো তো, একদম বড় বড় কথা বলবে না। তুমি ভালো ইংরেজি বলতে পারো, আর বাইরে চাকরি করো বলে তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, আমিও তোমার মতো ইংরেজি বলতে পারি, আর আমি বেশ করেছি তোমার শাড়ি পরেছি। আমি তো সকালবেলা তোমাকে বলেছি যে আমি পটিতে যাব, তাই আমি এত সেজেছি। রিম্পার মুখে এরকম পটিতে যাওয়ার কথা শুনি চুমকি আবারও হাসতে শুরু করে। সে কিছুতেই বুঝতে পারে না তার বড় যা কি বলতে চাইছে। আর তখনই চুমকি রান্নাঘরে গিয়ে দেখে যে তার বড় যা কোনো খাবার রান্না করেনি। কি হলো দিদি, তুমি এত রাতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ কেন? এখন রাত্রি 10টা বাজে। তুমি দয়া করে বাইরে বেরিও না, তোমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আর তুমি তো রাস্তাঘাট ভালো করে চেনো না। আর তুমি যে বললে তুমি পটিতে যাবে, তাহলে বাথরুমে যাও, বাথরুম থেকে পটি করে এসো। পটি করার জন্য বাইরে যাওয়ার কি দরকার?
আমার বাথরুমে যেতে বয়েই গেছে। বাথরুমে গিয়ে নাচ গান করা যায় নাকি? তুমি আর তোমার বর যেমন প্রত্যেকদিন শুক্রবার রাত্রে অফিস থেকে ফেরার সময় বাইরে থেকে নাচ গান করে আসো আর খাবার খেয়ে আসো, আমিও ঠিক সেরকম কাজ করতে যাচ্ছি, পটি করতে যাচ্ছি। কারণ আমি সিরিয়ালে দেখেছি ওরকম নাচ গান করাকে পটি বলে। আরে বৌদি, ওটাকে পটি বলে না, ওটাকে পার্টি বলে, পার্টি। তুমি সত্যি পারো বটে, তাই আমি সকাল থেকে ভাবছি যে তুমি কি বলছো। আমি কিছুই বুঝতে পারছিলাম না এতক্ষণ। আমি এখন বুঝলাম তুমি পার্টিতে যাচ্ছ। আর তুমি কেন এগুলো করছো আমি বুঝতে পারছি না। তুমি ভাবছো এই সংসারে আমি আসার পর তোমার গুরুত্ব কমে গেছে, তাই তো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তুমি মডার্ন, তুমি নাচ গান করতে পারো, তুমি দেখতে সুন্দর, তুমি চাকরি করো, তাই তোমার গুরুত্ব এই সংসারে অনেক বেশি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমি তো এই সংসারের জন্য অনেক কিছু করেছি, তাই আমি আমার গুরুত্ব কমে যাওয়া কিছুতেই মেনে নিতে পারবো না। শোনো দিদি, এসব চিন্তাধারা তোমার মাথা থেকে বের করে দাও। এই যে তুমি সারাদিন আমাদের জন্য রান্না বান্না করো, ঘর পরিষ্কার করো, এগুলো তো আমি করছি না। আমি সারাদিন বাড়ির বাইরেই কাজ করি, আর তুমি একা হাতে এই সংসারটাকে বেঁধে রেখেছো। এর থেকে বড় কাজ আর কি হতে পারে? আর তোমার পার্টিতে যাওয়ার ইচ্ছা হয়েছে, তাহলে তুমি আমার সঙ্গে চলো। আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পার্টিতে নিয়ে যাব, আর আমরা একসঙ্গে আমার বান্ধবীদের সঙ্গে পার্টি করব, কেমন? চুমকির কথা শুনে রিম্পা খুবই খুশি হয়। আর রিম্পা বুঝতে পারে তার ছোট জায়ের মন খুবই ভালো। তাই সেদিন থেকে রিম্পা নিজের মন থেকে তার ছোট জায়ের প্রতি সমস্ত হিংসা দূর করে দেয়। আর সেই সপ্তাহে শুক্রবারে চুমকি অফিসের পরে তার বরের সঙ্গে পার্টি করতে না গিয়ে তার বড় জাকে নিয়ে বন্ধুদের সঙ্গে পার্টি করতে যায়। আর তারা দুজনে একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে বাড়ি ফিরে আসে। এর ফলে রিম্পা প্রচন্ড পরিমাণে খুশি হয়। সেদিনের পর থেকে রিম্পা তার ছোট জায়ের সঙ্গে বোনের মতো ব্যবহার করতে শুরু করে। তুমি এরকম করে কেন কথা বলছো? উনি তোমার মা হয়, উনি আমাদের বাড়িতে এতদিন পরে এসেছেন, আর তুমি ওনাকে চলে যেতে বলছো? তোমার থেকে এরকম ব্যবহার আমি একদমই আশা করিনি। আমি সত্যিই তোমাকে অনেক ভালো ভাবতাম, কিন্তু আজকে তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে ব্যবহার করছো দেখে আমার খুবই অবাক লাগছে। ভবিষ্যতে যে তুমি আমার সাথে এরকম ব্যবহার করবে না, তার কি গ্যারান্টি আছে? আমি ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। তুমি যদি জানতে উনি আমাদের সাথে কি করেছে, তাহলে তুমি কখনোই ওনার হয়ে কথা বলতে পারতে না। যখন আমার ওনাকে সবচেয়ে বেশি দরকার ছিল, তখন উনি আমাদের সবাইকে ছেড়ে বিদেশে চলে গেছেন। তাহলে এখন যখন আমাদের আর কোনো দরকার নেই, তাহলে ওনার এসেও কোনো লাভ হয়নি। আমি শুধু এইটুকুই বলেছি। আমি এমনি এমনি এতদিন পরে আসিনি। আমি এখনো নিজের দরকারেই এখানে এসেছি। দরকারটা মিটে গেলে আমি আবার বিদেশে চলে যাব। সেসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। সে তুমি যা কাজ করবে করো, আমার তাতে কিছুই যায় আসে না। কিন্তু আমার বাড়িতে থাকলে এরকম মডার্ন জামা কাপড় পরে থাকতে পারবে না। আমার বাড়িতে আমার অফিস কলিগরা মাঝে মধ্যেই আসে, ওরা ওদের মাদের এইভাবে জিন্স টপে দেখে অভ্যস্ত নয়। আর আমি চাই না তোমার জন্য আমাকে ওদের কাছে অপমানিত হতে হোক। সেই কারণেই বললাম, এমনিতেই তো তোমার জন্য কম অপমানিত হয়নি ছোটবেলা থেকে। আমার জন্য তোকে অপমানিত হতে হয়েছে? কে করেছে তোকে অপমান? আমি যখন এ দেশ থেকে চলে গেছি, তখন তোর মান অপমানের বোধটুকু ছিল? হ্যাঁ, আমার যথেষ্ট বোধ ছিল, আর সবাই আমাকে অপমান করেছে। আমি যখন কাউকে বলতাম আমার মা বিদেশে কাজের জন্য চলে গেছে, কেউ বিশ্বাস করতো না। সবাই বলতো তুমি অন্য কাউকে বিয়ে করে চলে গেছো। সবাই এটাও বলতো যে কাজের জন্য চলে গেলে বছরের পর বছর বাড়িতে না এসে কাটাতে পারে না, নিশ্চয়ই তুমি ওখানে সংসার পেতেছো, তাই আসুনি। আর তুই সবার কথায় এতই বিশ্বাস করে নিলি যে তুই কোনোদিনও আমার ফোনও ধরলি না? আমি তোকে কতবার ফোন করেছি, কত ইমেল করেছি, তুই কোনোটারই রেসপন্স করিসনি। আমার সেই পুরানো কম্পিউটারও নেই, আর সেই পুরানো মেল আইডিও নেই। সুতরাং তুমি তখন কি পাঠিয়েছো আমি দেখতেও পারবো না। তাই এসব নিয়ে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এ তো শোনাই সোহাগা হয়ে গেল। ভেবেছিলাম মেলগুলো পড়ে হয়তো আমাকে অনেক প্রশ্ন করবে, কিন্তু এ তো কোনোদিনও মেলগুলোই পড়েনি। আমার কি, আমি তো আমার লাভটা দেখতে পেলেই হলো। আচ্ছা বাবা, আপনারা এইসব বাদ দিন। আপনি অনেকটা জার্নি করে এসেছেন, আপনি এবার হাত মুখ ধুয়ে নিন, আমি আপনাকে খেতে দিয়ে দিচ্ছি। এই বলে প্রীতি তার শাশুড়ি মায়ের জন্য খাবার আনতে চলে যায় এবং বাকিরাও যে যার কাজে চলে যায়। ললিতা দেবীর কথাগুলো সুমনের কেমন যেন অদ্ভুত লাগে। কথাবার্তা, চেহারা সবকিছু তার মায়ের মতো হলেও এই ললিতা দেবীকে সুমনের বড্ড অচেনা লাগে। সুমন ললিতা দেবীর একমাত্র সন্তান ছিল, কিন্তু তবুও ললিতা দেবী আজ থেকে প্রায় 20 বছর আগে সুমনকে তার বাবার কাছে একা রেখে বিদেশে চলে গিয়েছিল। ললিতা দেবী বাড়িতে সবাইকে বলে গিয়েছিল যে সে চাকরির সন্ধানে বিদেশে পাড়ি দিচ্ছে। সুমন তখন 5 বছরের ছোট ছেলে। সে অনেক মানা করা সত্ত্বেও ললিতা দেবী তাকে ছেড়ে চলে যায়। তখন থেকেই ললিতা দেবীর উপর সুমনের একটা চাপা রাগ জমতে থাকে।
আজকে 20 বছর পরে ললিতা দেবী সুমনের বাড়িতে এসেছিল। সে বেল বাজাতেই প্রীতি এসে দরজা খোলে এবং তাকে দেখে প্রীতি অবাক হয়ে যায়। কে আপনি? আপনাকে তো আমি কখনো দেখিনি। আমাদের দেশের বৃদ্ধারা যে এরকম জামা কাপড় পরে আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। এত সুন্দর জিন্স, এত সুন্দর টপ, আপনাকে কিন্তু দারুণ মানিয়েছে। আচ্ছা এসব বাদ দিন, আগে বলুন তো আপনি কে? আই এম ইয়োর মাদার ইন ল। আমি তোমার শাশুড়ি মা হই। আসলে আমি এখানে থাকি না, আমি আজকেই বিদেশ থেকে এসেছি। পুরানো বাড়িতে খোঁজ নিয়ে ফাইন্ড আউট করলাম যে সুমন এখন এখানে থাকে, তাই জন্য আমি এখানে চলে এসেছি। তোমাদের কোনো প্রবলেমে ফেললাম না তো? আপনি সত্যি সুমনের মা? আপনি বেঁচে আছেন? আমি সত্যিই জানতাম না। আমি তো সুমনকে যখনই জিজ্ঞাসা করেছি ও বলেছে ওর মা মারা গেছে। বলছি, আপনার কাছে কোনো প্রমাণ আছে যেটা দেখে আমি বিশ্বাস করতে পারবো যে আপনি সত্যি সুমনের মা? তুমি খুব স্মার্ট, তোমার ইন্টেলিজেন্স দেখে আমি মুগ্ধ হয়েছি। সত্যিই তো, এভাবে কাউকে বাড়িতে ঢুকতে দেওয়া উচিত না। আর সুমন তো তোমাকে আমার উপর রাগ করে আমার মারা যাওয়ার কথা বলেছে। আমি আসলে বিদেশে চলে গিয়েছিলাম, তাই ওর রাগ হয়েছে হয়তো। এই বলে ললিতা দেবী সুমনের একটা ছোটবেলার ছবি প্রীতিকে দেখায়। সেই ছবিটিতে ললিতা দেবীও সুমনের পাশেই বসেছিল। মুখের মিল দেখতে পেয়ে প্রীতির বিশ্বাস হয়ে যায় যে এটাই তার শাশুড়ি মা এবং তাকে সে ঘরে নিয়ে আসে। বিদেশি শাশুড়ি মাকে দেখে প্রীতি একদম মুগ্ধ হয়ে যায়। সে সারাদিন ললিতা দেবীর সঙ্গে নানান রকমের গল্প করতে থাকে। ললিতা দেবী কথায় কথায় ইংরেজি বললে প্রীতি সেগুলো শুনতে খুবই ভালো লাগে। এই নিন মা আপনার চা। এখন তো 3-4 দিনের জন্য সুমন বাড়িতে আসবে না। আমরা দুজনে মিলে অনেক গল্প করব। আমাদের বাড়ির সামনে একটা নতুন শপিং মল খুলেছে, সেখানে আমি আপনাকে নিয়ে যাব। আমি শপিং ওখান থেকেই করি। আমার মাকেও কতবার আনতে চেয়েছি, কিন্তু আমার মা আসে না। আপনাকে তো দেখছি আপনি সবই ব্র্যান্ডেড জামা কাপড় পরেন, তাই আপনার সঙ্গে শপিং করতে গেলে খুবই মজা হবে। সেসব তো ঠিক আছে বৌমা, কিন্তু তুমি এটা কে নিয়ে এসেছো আমার জন্য? আমি মিল্ক টি খাই না। আসলে আমার তো বয়স হচ্ছে, ডায়াবেটিস হতে পারে। আমি মিষ্টি জিনিস একদম অ্যাভয়েড করি। তুমি পরের দিন থেকে যখন চা বানাবে তখন চিনি ছাড়া বানাবে, কেমন? আর আমি এসব জায়গা থেকে শপিং করি না। আমি সব শপিং করতে দুবাইতে চাই। ওখানে অনেক ব্র্যান্ডেড জিনিস অনেক সস্তায় পাওয়া যায়। তুমি চাইলে আমি তোমাকেও নিয়ে যেতে পারি। কি বলছেন কি? আমি সবাই শপিং করতে মার্কেটে যায়, শপিং মলে যায়, আপনি একেবারে অন্য দেশে চলে যান? সত্যি আপনি আমাকে নিয়ে যাবেন? কিন্তু সুমন যদি আমাকে যেতে না দেয় তাহলে আমি আপনাকে কয়েকটা জামার নাম বলে দেব, আপনি সেরকম জামা আমার জন্য নিয়ে আসবেন প্লিজ। যেতে দেবে না কেন শুনি? আমার ডটার ইন ল মানে তো আমার ডটারের মতোই। তাকে নিয়ে আমি যেখানে খুশি যেতে পারি। আমি তোমাকে নিয়ে শুধু দুবাই কেন, তোমাকে আরো অনেক জায়গায় নিয়ে যেতে পারি। তুমি শুধু তৈরি থাকো। এইভাবে ধীরে ধীরে ললিতা দেবী আর প্রীতির বন্ধুত্ব গাঢ় হয়ে যায়। প্রীতি তাদের বাড়ির সমস্ত তথ্য ললিতা দেবীকে দিতে থাকে। তাদের কোথায় কটা জমি আছে এবং কোন ব্যাংকে কত টাকা আছে, 2 দিনের মধ্যে প্রায় সবকিছুই ললিতা দেবীকে সে জানিয়ে দেয়। আচ্ছা বৌমা, তোমার কথা শুনে তো বুঝতেই পেরেছি যে সুমনের ইনকাম বেশ ভালোই, আর এই বাড়িতে তোমরা দুজন থাকো, তাই খরচাও খুব একটা বেশি হয় না বললেই চলে। তাহলে কি সুমন বাইরে খুব কম টাকা নষ্ট করে? কেন মা, আপনার হঠাৎ করে এমন মনে হচ্ছে কেন? ও তো আমাদের প্রয়োজন মতো সবকিছুই নিয়ে আসে, কিছু দ্বিতীয়বার বলতে হয় না। ও আমার যথেষ্ট খেয়াল রাখে। আর বাইরে টাকা নষ্ট করার তো কথাই আসছে না, কারণ সুমনের সেরকম কোনো বন্ধু বান্ধব নেই। কিন্তু আমি বুঝতে পারলাম না আপনি হঠাৎ এই কথাটা কেন জিজ্ঞাসা করলেন? না, অ্যাকচুয়ালি আই হ্যাভ নোটিসড যে তুমি কোনো সোনার গহনা পরে নেই। যার স্বামী এত রোজগার করে, যে এত সুন্দর বাড়িতে থাকে, তার কানে গলায় একটাও সোনার গহনা না দেখতে পেলে কেমন একটা অদ্ভুত লাগে। আসলে আমি তো তোমার শাশুড়ি মা, তাই জন্যই জিজ্ঞাসা করছি। তুমি কিছু খারাপ ভেবো না, কেমন? আরে না না, কি যে বলছেন আপনি, আমি খারাপ কেন ভাবতে যাব? আমরা তো এখন বন্ধু হয়ে গেছি, এটুকু তো আপনি জিজ্ঞাসা করতেই পারেন। আমি কিছু মাইন্ড করিনি। আসলে আমরা বাড়িতে গহনা রাখা পছন্দ করি না। সুমন প্রত্যেক মাসে 3-4 দিন করে বাড়ির বাইরে থাকে, আর আমি বাড়িতে একা থাকি। গহনা বাড়িতে থাকলে একটা সমস্যার সম্ভাবনা থেকেই যায়, সেই জন্য আমরা কিচ্ছু বাড়িতে রাখি না। যতদিন ধরে ফরেনে গেছি ততদিন ধরে শুধু বিদেশি গহনাই পরে গেছি। এখনকার গহনা কিরকম দেখতে হয় সবই আমি ভুলে গেছি। আমার মায়ের কাছে ছিল সীতাহার, বড় বড় ঝুমকা
আরো কত ভারী ভারী গহনা। বিদেশে এসব কিছুই নেই, সবকিছুই হয় ডায়মন্ড আর না হয় প্লাটিনাম। ওখানে সোনা কেউ খুব একটা পছন্দ করে না। এসব শুনে প্রীতি আকাশ থেকে পড়ে। সে কি কথা মা, সবাই শুধু হীরের গহনাই পরে? আপনার কাছেও বুঝি অনেক হীরের গহনা আছে? আমাকে দেখাবেন? আমার একটা হীরের নেকলেসের খুব শখ জানেন, কিন্তু মনের মতো পছন্দই হয় না। আর সুমনের সঙ্গে যখনই শপিং করতে যায় ও শুধু সোনার গহনাই কিনে দেয়। তোমার তো তাহলে প্রচুর সোনার গহনা আছে। আমার ছেলেটা বড্ড ভালো, ছোটবেলাতে আমাকে খুব ভালোবাসতো। টিফিনের খরচের টাকা বাঁচিয়ে আমাকে একবার মেলা থেকে একটা ছোট্ট কানের ঝুল এনে দিয়েছিল। অনেকদিন এদেশের সোনা গহনা হাতে নিয়ে দেখিনি। আমি থাকতে থাকতে তুমি একদিন তোমার গহনাগুলো ব্যাংক থেকে আনতে পারবে? তাহলে একটু দেখতাম, আর দরকার হলে কয়েকটা ছবিও তুলে নিয়ে যাব। ডিজাইন পছন্দ হলে প্ল্যাটিনাম দিয়ে সেরকম গহনা বানাতে পারবো। ললিতা দেবীর কথা প্রীতি যতই শোনে ততই সে অবাক হতে থাকে। প্রীতি বুঝতেই পারে না যে তার এত ভালো একটা শাশুড়ি মা থাকতেও কেন সুমন তাকে সেটা জানায়নি। কয়েকদিনের মধ্যেই সুমন বাড়ি ফিরে এসে ললিতা দেবীকে দেখে সে বড্ড রেগে যায়। সে জানে তার মা নিজের কাজের জন্য তাকে এবং তার বাবাকে দেশে ফেলে রেখে বিদেশে চলে গিয়েছিল। ললিতা দেবীর উপর তার সেই রাগ এখনো যায়নি। সে বাড়িতে আসতে না আসতেই তার মা তাকে অনেক ইমেল এবং ফোন করেছিল জেনেও সুমনের একটুও কষ্ট হয় না। আমি তো ভাবতাম মা আমার কোনো খোঁজ রাখিনি, কিন্তু মা আমাকে সত্যি এতবার ফোন করেছিল, তাহলে বাবা আমাকে বলেনি কেন? আর মা আমাকে তো ইমেলও করেছিল, আমি রাগে কোনোদিনও সেই ইমেলগুলো খুলে দেখিনি। পুরানো ইমেল অ্যাড্রেসটা একবার চালু করতে পারলে মায়ের মেলগুলো দেখতে পারবো, তাহলে বুঝতে পারতাম মা কেন এরকম করলো। তাহলে হয়তো আর মায়ের উপর রাগও হতো না। নিজে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু নিজের এইটুকু সমস্যার সমাধান করতে পারছি না। এইভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন সুমন প্রীতিকে ফোন করে কিছু একটা বলে। সেটা শুনে প্রীতি খুবই ঘাবড়ে যায়। তার শাশুড়ি মা অনেকবার জিজ্ঞাসা করলেও সে তার শাশুড়ি মায়ের সামনে কিছুই বলতে পারে না, শুধু বলে সুমন আসলেই সবটা জানতে পারবে। প্রীতির শাশুড়ি মা তাকে শান্ত করার জন্য শরবত, চা, বিভিন্ন রকম খাবার অনেক কিছুই দেওয়ার কথা বলে, কিন্তু সে কিছুই খেতে রাজি হয় না। কি হয়েছে বলো তো বৌমা? তুমি আজকে আমার বানানো কিছুই খেলে না, আমার সাথে ঠিকভাবে কথাও বলছো না। তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি আজকে বলেছিলে তোমার গহনাগুলো ব্যাংক থেকে এনে আমাকে দেখাবে, তুমি সেটাও করলে না। আমি বলেছিলাম তোমাদের বাড়ির দলিলগুলো আমাকে এনে দাও, আমি সমস্ত কিছু তোমার আর সুমনের নামে করে দিয়ে যাবো, তাও তুমি আনলে না। সুমনকে বললে ও কখনোই আমার নামে সম্পত্তি নিতে রাজি হবে না, তাই আমি তোমাকে বলেছিলাম। বুঝতে পারছি না হঠাৎ তোমার কি হলো। আমার শরীরটা খুবই খারাপ লাগছে আজকে, তাই আমি কোথাও যেতে পারলাম না। আপনি একটু ধৈর্য ধরে বসুন, আপনার ছেলে আসবে, ও আসলেই আপনি সব জানতে পারবেন। প্লিজ আমাকে একটু একা ছেড়ে দিন। ললিতা দেবী সেখান থেকে চলে যায়। সে কিছুতেই বুঝতে পারে না হঠাৎ প্রীতি কেন এরকম ব্যবহার করছে। সুমন কিছুক্ষণ পর বাড়িতে আসে, তার সঙ্গে 2-4 জন পুলিশ অফিসারও ছিল। ললিতা দেবী কিছুই বুঝতে পারে না যে কি হচ্ছে, কিন্তু তার চোখ মুখ দেখে বোঝা যায় যে সে খুব ভয় পাচ্ছে। এসব কি? তুই বাড়িতে পুলিশ এনেছিস কেন? কিছু হয়েছে? বৌমাকে তো সকাল থেকে জিজ্ঞাসা করছি, কিছুই তো বলছে না। একদম নাটক করতে হবে না, আমি আমার পুরনো ইমেলগুলো ঘেটে সব জানতে পেরেছি। তুমি আমার মা নাও, তুমি আমার মায়ের যমজ বোন। তোমার নাম ললিতাও নয়, তোমার নাম হচ্ছে নিকিতা। মা আমাকে সবসময় বলতো তোর একটা মাসি আছে, কিন্তু কোনোদিনও দেখা করায়নি, আর আমি কারণও জানতে চাইনি। তারপর তো মা ছেড়ে চলেই গেল। এসব তুমি কি বলছো সুমন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি সকালবেলা ফোন করে বললে যে শাশুড়ি মা কিছু দিলে সেগুলো না খেতে, আমি তো সেই মতোই কাজ করেছি, কিন্তু এখন তুমি বলছো এটা তোমার মা নয়। হ্যাঁ, এটা আমার মা নয়। মা আমাকে ইমেল করে বলেছিল যে এই মহিলা নিজের সমস্ত রকম খারাপ কাজ করে, আর সেই কারণেই মায়ের সঙ্গে বাবার ডিভোর্স হয়েছে। আর সেই কথা আমাকে মা না জানিয়ে, কষ্ট না দিয়ে বিদেশে চলে যাই। সেখানে গিয়ে ওই মহিলা আমার মাকে শান্তিতে থাকতে দেয়নি, ক্রমাগত বিরক্ত করে গেছে। সবাই মাকে কত ঘৃণা করে সেসব বলে মাকে মানসিকভাবে অসুস্থ করে মেরেই ফেলেছে। এখন আবার আমাদের কাছে ফিরে এসেছে সম্পত্তির লোভে শুধুমাত্র। এসব তুই কি বলছিস বাবা? নিজের মাকে কেউ এরকম ভাবে বলে? একদম নাটক করবে না। আমি প্রথম দিন আপনার কথাবার্তা, আচার আচরণ থেকেই বুঝে গিয়েছিলাম যে আপনি আমার মা নন, কিন্তু তখন আসল সত্যিটা জানতাম না। ভাগ্যিস ইমেলগুলো পড়ার কথা আমার মাথায় এলো, সেই কারণেই কত বড় ক্ষতির হাত থেকে রেহাই পেলাম। মা আমাদের কাছে না থাকলেও মায়ের পাঠানো ইমেলগুলো আজ আমাদের বাঁচিয়ে দিল। এনাকে নিয়ে যান ইন্সপেক্টর। সমস্ত প্রমাণ সমেত ইন্সপেক্টর নিকিতাকে জেলে নিয়ে চলে যায়। সুমন এবং প্রীতি আবার আগের মতো হাসি খুশি বসবাস করতে থাকে।